আমরা যদি রিয়াকে দিয়ে ওই ব্যবসাটাকে কবজা করে নিতে পারি, তাহলে ওই সম্পত্তি ভূতে নয়, সব আমাদের কবজায় চলে আসবে। ঠিক আছে, আমি বাঁশি শোনাতে পারি যদি আপনি নাচেন। এটা তো হেভি হবে, দারুণ আইডিয়া। আর তাছাড়া শুধু ঠাকুমা কেন, আমিও সঙ্গ দিতে পারি। ও হ্যাঁ, আর পলি দিদি তো নেই, দারুণ মজা হবে। কি ব্যাপার, প্রতাপদাকে এত গম্ভীর লাগছে কেন? নিশ্চয়ই কোনো কিছু নিয়ে ভাবছে। প্রতাপদা, প্রতাপদা। হ্যাঁ, বলছিলাম যে তুমি আমায় ডেকেছিলে। হ্যাঁ, তা তোমার হাতে সময় আছে তো আমার কথা শুনবার? প্রতাপদা, কি ব্যাপার বলতো? তুমি কিছু ভাবছো বলে মনে হচ্ছে। হ্যাঁ, তা ভাবার তো একটাই বিষয়। ও, বুঝতে পেরেছি, নিশ্চয়ই তুমি রুদ্রকে নিয়ে ভাবছো। হ্যাঁ, সেই জন্য তো তোমাকে ডেকে পাঠালাম। আরে বাবা, তুমি তো চিন্তা করো না প্রতাপদা, রুদ্র ভালো আছে। আচ্ছা বলো বলো, তুমি কি বলবে বলো। বলছি, সেদিন তুমি রুদ্রর সঙ্গে রিয়ার বিয়ের প্রস্তাব দিয়েছিলে না? হ্যাঁ, দিয়েছিলাম তো। আমি এই প্রস্তাবে রাজি। বাহ, এ তো মেঘ না চাইতেই জল। দাদা, বলছিলাম যে আমি কিন্তু তোমার জন্য আরেকটা খবর নিয়ে এসেছি। শুনলে আশা করি তুমি খুব খুশি হবে। কি খবর? বাবলু তোমার সঙ্গে দেখা করতে চায়। তার আবার মতলবটা কি? মতলব কিছুই না প্রতাপদা, ও তোমার কাছে ক্ষমা চাইতে চায়। হঠাৎ এরকম সুমতি ঘটার কারণটা? প্রতাপদা, বাবলু রিয়া রুদ্রর বিয়েটা নিয়ে খুশি। ও না অপরাধ বোধে বুঝছে, রুদ্র এতদিন গ্রাম ছাড়া বাড়ি ছাড়া, এটা না ওকে কোথাও একটা কষ্ট দিচ্ছে। ও চায় রুদ্র ওই গ্রামে ফিরে আসে, তাই আর কি। এত দস্যু রত্নাগর থেকে বাল্মীকি হওয়ার প্রস্তাব। প্রতাপদা, তুমি না রাগ পুষে রেখো না, একবার দেখা করোই না। আর দেখো, আমরা সবাই তো শান্তি চাই। এক কাজ করো, ওই ছোড়াটাকে একবার ডেকে পাঠো। আর একটা কথা। আর কি কথা? বলছি, আমরা না হয় রাজি হলাম, কিন্তু রুদ্র রাজি হবে তো? প্রতাপদা, তুমি রুদ্রর দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। ওকে একবার ডাকি না, আমার বিশ্বাস রুদ্র ঠিক রাজি হবে।
বলছি কলিদি, আজকে কি তোমার ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ভাগ্যিস ক্লাসটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল, নইলে তোমাদের এই রঙ্গলীলা তো দেখাই হতো না। আরে আসলে মালা বললো তাই একটু। তাই তাই কি? তাই ভাবলে ড্যাং ড্যাং করে নাচতে শুরু করে দিই, তাই তো? না না, আসলে আপনি একদম চুপ করুন, আর একটা কথাও আপনি বলবেন না। আপনি কেন তুমি ওর উপর এরকম চিৎকার করছিস বলতো? কারণ উনি এটারই যোগ্য। না মানে আসলে আমার হাই ব্লাড প্রেশার, সুগারের জন্য রোজ গোছা গোছা ওষুধ খেতে হয়। আপনার এই হঠাৎ ত্রুটির জন্য যদি মানুষটার আজকে কিছু হয়ে যেত, সেই দায়িত্ব কে নিত? আপনি নিতেন? না আসলে আমি তো জানতাম না। ঠিক, আপনি জানবেনই বা কি করে? আপনার জানার কথাও নয়। আপনি শুধু জানেন কি করে ফুর্তি করে জীবনটা কাটিয়ে দিতে হয়। কি হলো, মুখ থেকে কথা সরছে না যে? শুনুন রুদ্রবাবু, আপনি, আপনাদের মতো ছেলেরা নাচ গান হই হুল্লোড় মৎস্য এইসব নিয়েই আপনাদের গোটা জীবনটা পার করে দিতে পারেন। আপনারা এতেই অভ্যস্ত। এতে কার কি ক্ষতি হচ্ছে এসব আপনাদের চোখেই পড়ে না। আসলে কি বলুন তো, আপনাদের এই গাল ভরা জমিদারি আপনাদেরকে এক একটা স্বার্থপর ছাড়া আর কিচ্ছুই তৈরি করতে পারেনি। এই দেখুন আপনি না কোথাকার কথা কোথায় নিয়ে চলে আসছেন। কোথাকার কথা? এই তো গত বছর দুর্গাপুজোতে সামান্য একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ওনাকে নিয়ে, ব্যাস বুকে ব্যথা শুরু হয়ে যায়। তারপর ডাক্তার নার্স ওষুধ ছোটাছুটি সবটা না আমাকে একা সামলাতে হয়েছিল। আসলে আপনাদের মতো তো 10-20টা চাকর বাকর নেই না আমাদের। জানেন, সে বছর গোটা পুজোটা আমার হাসপাতালে কেটেছিল। আর শুধু পুজোই কেন, আমার বয়সী মেয়েরা যখন বাইরে হইচই করে, বন্ধুদের সাথে ঘুরতে যায়, লেট নাইট পার্টি করে বাড়ি ফিরে আসে, আমি তখন ঠাম্মির কাছে জেগে বসে থাকি। গানের ক্লাস থেকে ফিরতে সামান্য দেরি হলেই আমার দুশ্চিন্তা শুরু হয়ে যায়। মানুষটা কি করছে? মালা এসেছে তো? বন্ধুদের সাথে একবেলা ঘুরতে যাওয়া তো দূরের কথা, সামান্য বাইরেটুকু আমি থাকতে পারি না। আমার যে নিজের একটা জীবন আছে আমি সেটাই ভুলে গেছি। কিন্তু এতে আমার কোনো আফসোস নেই। এই স্যাক্রিফাইসটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। অবশ্য দায়িত্বের কথা আপনিই বা কি করে বুঝবেন? বাবার নাকি এত বড় ব্যবসা, সেই ব্যবসা ফেলে শহরে পালিয়ে এসেছেন কি না চাকরি করবেন। এইখানে এখন নতুন, তাই এখানে ফুর্তি করেই দিন কাটিয়ে দিচ্ছেন। দুদিন পরে যখন দায়িত্ব ঘাড়ে এসে পড়বে তখন এখান থেকেও পালিয়ে যাবেন। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে। তুমি দেখো, আমি যদি তোমাকে না পাই কাউকে পেতেও দেব না। আমার ঠাম্মিটাও দেখছি রুদ্র বলতে একেবারে পাগল। ঠাম্মিকে আবার যুগ বলে ডাকা হচ্ছে। শোন না, একটা সমস্যায় পড়ে তোকে ফোন করেছি।